সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত সচিব হুমায়ুন কবির। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনাদের জানতেই চাই যে এই যে আপনি বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন, সেই জায়গা থেকে যে দৃশ্যপট, মানুষের চিন্তার দৃশ্যপট কিভাবে বদলে যাচ্ছে, বদলে গিয়েছে, এটা আপনি কিভাবে লক্ষ্য করছেন, কি ধরনের লক্ষ্য করছেন? আমরা আগে একটা কথা বলতাম, গ্রামীণ জীবন শহরের জীবন। জি, এখন আপনি খুব মজার ব্যাপার হলো যে আসলে কিন্তু আর গ্রামীণ জীবন নেই। এখন গ্রামীণ জীবন শহরের জীবনের দূরত্ব কিন্তু অনেক কমে এসছে। কাজেই আপনি শহরের জীবনের আমেজ কিন্তু গ্রামীণ জীবনে এখন পাবেন। আপনি একদম গ্রামের ছোট দোকানে গেলেও আপনি দেখবেন এখন চা একটা আতিথেয়তার একটা উপাদান, কোক একটা উপাদান, চিপস আপনাকে খেতে দেবে, কেক পাবেন আপনি। মানে আগে যেগুলো আমরা শহুরে বিলাসিতা বলে ভাবতাম, আজকে কিন্তু গ্রামের জীবনও সেগুলো গ্রামীণ জীবনের অংশ হয়ে গেছে। অথবা আমরা যদি বলি এটাকে যে বাংলাদেশের আতিথেয়তার একটা সাম্য তৈরি হয়েছে। মানুষ এখন শহরে আমরা যেরকম আতিথেয়তা করি, যেসব জিনিস নিয়ে আতিথেয়তা দেখাই, গ্রাম দেশেও কিন্তু তাই আছে। আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে গ্রামের মানুষ আমরা আগে যেরকম মনে করতাম যে তাদের মধ্যে এনার্জি কতটা আছে কি নাই, কর্মদক্ষতা, কর্মক্ষমতা, আমার কাছে মনে হয় যেটা একটা অসাধারণ গতিসম্পন্ন একটা সামাজিক বিবর্তন ঘটছে। যেমন ধরেন আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাকে দেব। একটা হচ্ছে যে বাংলাদেশে আমরা খুব গর্ব করে এখন বলি যে কৃষিক্ষেত্রে আমাদের বড় ধরনের পরিবর্তন হয়েছে, এবং এটা ঠিক যে সরকারের নীতিগত অনেক সমর্থন আছে, কিন্তু কাজটা কিন্তু হচ্ছে সাধারণ কৃষক পর্যায়ে। এবং একজন সাধারণ কৃষক নতুন টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করে নতুনভাবে তার কৃষি কাজটাকে সংগঠিত করে সে কিন্তু তার নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে। ওইরকম আর 10টা বা 100টা কৃষক কিন্তু একসাথে যখন কাজ করে তখনই কিন্তু বাংলাদেশের সমৃদ্ধিটা তৈরি হয়। এবং এই যে ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়তে আমরা 7.5 কোটি মানুষ ছিলাম, 10 লাখ টন খাদ্য উৎপন্ন হতো। আজকে আমাদের জনসংখ্যা 16 কোটি, এখন আমরা প্রায় 40 লক্ষ টন খাদ্য উৎপাদন করছি। এটা কিন্তু একটা বাংলাদেশের জনগোষ্ঠীর বা জনসংখ্যার যে হার, তার চাইতে দ্বিগুণ পরিমাণে আমরা খাদ্যশস্য উৎপন্ন করছি। এরপর যদি আপনি ধরেন বাংলাদেশের তরুণ সমাজ, আমি তরুণ স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী তাদের সাথে কথা বলি, এবং প্রযুক্তির ব্যবহারে তারা আপনি অসাধারণ অগ্রগতি কিন্তু সাধিত হয়েছে। এবং সেই ক্ষেত্রে এর দুইটা দিক আমি দেখি। একটা হচ্ছে যে তরুণ সমাজের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারের একটা প্রচন্ড আকর্ষণ, এটা খুব স্বাভাবিক। আর যে কোনো প্রজন্মের জন্যই আমরা ধরেন তারা সহজে প্রযুক্তি গ্রহণ করবে, সেটাকে ব্যবহার করে তারা তাদের আনন্দ উপকরণ বলেন, তাদের কাজের ক্ষেত্রে বলেন, সেটা তারা করবে। কিন্তু এখানে যে সমস্যাটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই একটা জেনারেশনাল ডিভাইড কিন্তু লক্ষ্য করছি। যেমন ধরুন তরুণ সমাজ সবাই কিন্তু আজকে আপনি ফেসবুক বলেন, টুইটার বলেন, এইসব যেগুলো আছে এগুলো নিয়ে তারা খুব এটা তাদের একটা আনন্দের উপকরণ যদি আমি বলি। তারা বেশিরভাগ সময় এখন এসব নিয়ে কাটায়। মানে আমাদের অবসর সময় আমরা খেলতাম, বন্ধুদের নিয়ে আড্ডা দিতাম, তারা এখন সেটা টেকনোলজির ভিত্তিতে বা এই ধরনের ফেসবুক টুইটার এইসব নিয়ে তাদের মতো করে তারা বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিন্তু এখানে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে বয়স্ক জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু এটাকে ভালোভাবে দেখছে না, এবং তারা মনে করছে যে প্রযুক্তি অকল্যাণের একটা বড় কারণ। এবং আমরা আজকাল বাংলাদেশে যেটা আমরা দেখি যে এক ধরনের আপনি উগ্রবাদী ধ্যান ধারণা, চিন্তার বিকাশ বা এগুলো নিয়ে যেসব সমস্যা আমরা দেখি, তারা মনে করে অনেকেই যে এর মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে। কিন্তু আমার জানা মতে যেগুলো আমরা ঘুরতে গিয়ে যেটা দেখেছি যে আসলে প্রযুক্তি কিন্তু একটা নিউট্রাল কম্পোনেন্ট, এর কোনো চরিত্র নাই। এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে প্রযুক্তি আপনার ইতিবাচক কাজে লাগবে কি নেতিবাচক কাজে লাগবে। এখন যে জায়গাটা আমার ধারণা যে আমরা খুব ভালো এখনো পর্যন্ত কার্যকরভাবে কাজ করতে পারিনি সেটা হচ্ছে তরুণ সমাজকে আধুনিক বিজ্ঞান মনস্কতায় বা যুক্তিবাদী চিন্তা ভাবনা তৈরি করার কাজে সাহায্য করা, এই কাজটা কিন্তু আমরা করতে পারিনি। এবং সে কাজে আমাদের পারিবারিক ক্ষেত্রে ধরেন যে বিবর্তন হচ্ছে
সেখানে আমি বলবো যে খানিকটা ঘাটতি আমাদের আছে। আমরা যে শিক্ষা কাঠামো দাঁড় করিয়েছি বা শিক্ষা কাঠামো বর্তমান আছে, সেখানেও কিন্তু এই বিষয়ে যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞান মনস্ক চিন্তা, ইতিবাচক ভাবে চিন্তা, সমষ্টিগত চিন্তা, যেগুলি সমাজের শক্তি হিসেবে কাজ করতে পারে, পরস্পরের প্রতি সম্মান, সম্প্রীতি, আপনি ডাইভার্সিটি বা বৈচিত্র্যকে সম্মান করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব আলাপ আলোচনা করি না। ফলে যেটা হয়, টেকনোলজিটা এসছে, তাদেরকে ক্ষমতায়িত করেছে, কিন্তু এই ক্ষমতাটাকে তারা ইতিবাচকভাবে ব্যবহার করার জন্য যে মননটা দরকার, যে মাথায় যে চিন্তাটা দরকার, এই চিন্তাটা কিন্তু আমরা তাদেরকে যথাযথভাবে এখনো দিতে পেরেছি বলে আমার কাছে মনে হয় না। চাচ্ছিলাম যে এই যে তরুণদেরকে, তরুণ চিন্তাকে, তরুণ বলতে তরুণ চিন্তাকেও যে আমরা অবজ্ঞা করে চলছি কেন, কোন যুক্তিতে? কয়েকটা কারণ আমার চোখে পড়ে, সেগুলোই আমি বলছি। একটা হচ্ছে যে তরুণ সমাজ কিন্তু পরিবর্তনের দিশারি। যে কোনো সমাজেরই আপনি যদি দেখেন, যে কোনো সমাজেরই পরিবর্তনের প্রধান ধারক এবং গ্রাহক কিন্তু হচ্ছে তরুণ সমাজ। আমরা কি পরিবর্তনকে স্বাগত জানাই সব সময়? পরিবর্তনটাকে কি আমরা ইতিবাচকভাবে দেখতে চাই? এখন আমার ধারণা যে এখানে আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে এই জায়গাটায় কিছুটা কাজ করার প্রয়োজন আছে। কারণ এই যে তরুণ সমাজের যে চাহিদা, যেমন আজকে ধরেন টেকনোলজি, যেটা আমরা প্রযুক্তির কথা বললাম, আপনি তো প্রযুক্তিকে আটকাতে পারবেন না। প্রযুক্তি আগামী দিনের তাদের জেনারেশনের জন্য এই প্রযুক্তি হচ্ছে তাদের জীবন পদ্ধতি। যে সেক্ষেত্রে আমাকে ইতিবাচক অবস্থান যেতে হবে, অথবা তার সাথে মিলে আমি কিভাবে কাজ করতে পারি সে প্রচেষ্টাটা আমাদের করতে হবে। দ্বিতীয় যেটা হয়, তরুণ সমাজের কথা তো শুনতে হবে। এবং আমাদের সমাজ কাঠামোতে আমরা যেভাবে তরুণ সমাজ কি ভাবছে, তার সেটাকে প্রকাশ করার কি কোনো ফোরাম বা প্রকাশ করার কি যথোপযুক্ত জায়গা আমাদের কাছে আছে, এবং নাকি আমরা যা ভাবি তাই তাদের উপর চাপাবার চেষ্টা করছি? তো কাজেই তরুণ সমাজের জন্য জায়গা তৈরি করতে হবে তাদের কথা বলবার সুযোগ করার জন্য, এবং তাদের মনের কথা যাতে তারা বলতে পারে সহজভাবে, সাবলীলভাবে, এবং তাদের সেই কথাকে আমরা নীতিগত অবস্থার সাথে কিভাবে সাযুজ্যে আনতে পারবো, সেই জায়গাটা আমাদের কিন্তু ভাবতে হবে। আর তৃতীয় যে জায়গাটা আমি বলবো, আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে আমরা তরুণ সমাজের কাছে কি আমরা নিজেদেরকে যথেষ্ট, আমি বলবো আকর্ষণীয় রোল মডেল হিসাবে দাঁড় করাতে পারছি, আকৃষ্ট করতে পারছি কিনা, আকৃষ্ট করতে পারছি কিনা? আমার তো ধারণা সেখানে আমাদের কাজ করতে হবে। এবং আমি বা আমরা আমাদের যে কাজটা করি তরুণ সমাজের সাথে, স্কুল, কলেজ, মাদ্রাসা, যেটা বলছিলাম, তাদেরকে যখন জিজ্ঞেস করি যে তোমাদের সামনে রোল মডেলটা কি, তখন কিন্তু আমি যেই জবাবটা আমরা পাই সেটা কিন্তু খুব উৎসাহব্যঞ্জক নয়। কারণ তরুণ মন কিন্তু সবসময় আদর্শিক, মনে রাখতে হবে। তারা কিন্তু আদর্শকে, কোনো একটা আদর্শকে ধরতে চায়। সেই আদর্শটা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ হয়, যেটা আমাদের জেনারেশনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, সেটা যদি থাকে তাহলে সে জায়গায় যাবে। তার চাইতে উত্তম যদি আদর্শ আমি তৈরি করতে পারি বা আদর্শিক একটা পরিবেশ তৈরি করতে পারি, তাকে তারা গ্রহণ করবে। আর যদি তার না থাকে, তাহলে অন্য আদর্শ বা আদর্শের নামে অপ আদর্শ যেগুলো হতে পারে, সেগুলোর প্রতি তার আকৃষ্ট হওয়ার আশঙ্কা কিন্তু থেকে যায়। তো কাজেই সেখানে আমার ধারণা আমাদের জন্য আজকে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে একদিকে আমরা সকলের কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে তরুণ সমাজ যারা অনেক বেশি ডাইনামিক, অনেক বেশি তারা গতিময়, তাদের কাছে আমরা এই তাদের প্রেক্ষাপট থেকে গ্রহণযোগ্য আদর্শিক মানুষ বা আদর্শ সম্পন্ন জিনিস তাদের সামনে কি আমরা উপস্থাপন করতে পারছি? কাজে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং যদি আমরা পারি, তাহলে আমার ধারণা তরুণ সমাজ কিন্তু সে আদর্শ গ্রহণের জন্য অপেক্ষায় আছে। তারা কিন্তু তারা দেখতে চায় সমাজে সৎ মানুষ, তারা ডাকের অপেক্ষা থাকে। তারা দেখতে চায় যে যারা তাদেরকে নেতৃত্ব দেবেন তারা সত্যি কথা বলে। আপনার কাছে মনে হয় না যে আমরা, যে আপনি যেটা বললেন যে আমরা অবজ্ঞার কথাটা বলছি, তরুণদেরকে আমরা ব্যবহার করেছি, ব্যবহার করে আর ভুলে যাই? আমরা ব্যবহার করি, এবং যে ব্যবহারটা করি, পরিবর্তনের কথা বলছিলেন, যে ব্যবহারটা আমরা করি, সে ব্যবহারটা কি শুধুমাত্র একটা বিশেষ উদ্দেশ্যে করি, না কি আমাদের নিজেদের স্বার্থে করি, নাকি তরুণ সমাজের স্বার্থে করি, সে জায়গাটা মনে রাখতে হবে। কিন্তু আমি যদি শুধু আমার স্বার্থেই তরুণ সমাজকে ব্যবহার করি, তাহলে তরুণ সমাজ যেই মাত্র বুঝতে পারবে যে আমি আমার স্বার্থের জন্য করছি, তারপরে কিন্তু আর তরুণ সমাজ আমাদের আসবে না। এবং আপনি লক্ষ্য করবেন আমাদের জেনারেশনে, আমরা যখন মুক্তিযুদ্ধের আগে পরের কথাটা বলছি, বাংলাদেশের সব সেরা ছাত্র, আমি সব বলতে
ধরে নিচ্ছি অধিকাংশ, তারা কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আজকে কি সেই জায়গায় ভালো ছাত্র যারা আছে তাদেরকে আমরা সেই জায়গায় আনতে পারছি? কেন পারছি না? তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে যে কেন ওরা আসছে না। আমাদের সময় তো আমরা ঝাঁকে ঝাঁকে এসেছি, কারণ আমাদের আদর্শ, আপনি বলছেন আদর্শ যে এটাই সর্বোত্তম আদর্শ এবং এটাই বিশ্বাসের বিষয়। এই জায়গায় আমরা যাব, আমরা কাজ করব এই আদর্শ বা এই লক্ষ্যকে অর্জনের জন্য। আজকে বাংলাদেশের সমাজে বাস্তব অবস্থা হচ্ছে আমরা কি সেই রকম আদর্শের জায়গা খুঁজে পাই বা তরুণ সমাজকে খুঁজে পায়? আর যদি না পায় তাহলে তারা কিন্তু রাজনীতি থেকে সরে যাওয়ার একটা আশঙ্কা আছে। রাজনীতি নিয়ে আমাদের তরুণদের, শিক্ষার্থীদের ধারণা একটা হচ্ছে যে ছাত্র সমাজের, যেটা বলছিলাম যে ছাত্র সমাজ মানেই তারুণ্যের একটা, আপনি বলতে পারেন যে এনার্জি বা তারুণ্যের বিকাশের একটা বাসনা বা প্রচন্ড শক্তি কিন্তু তাদের আছে। এবং তরুণ, সেটা যেই যুগেরই তরুণ হোক, তারা কিন্তু তাদের সেই শক্তিকে প্রকাশ করতে চায় এবং সেটা কখনো রাজনীতির মাধ্যমে হয়, কখনো সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে হয়, অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্নভাবে সেটা হয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে, সমসাময়িক প্রেক্ষাপটে যদি আমি দেখি, তাহলে ধরেন বাংলাদেশে এখন রাজনৈতিক অবস্থা বা রাজনীতি সংক্রান্ত বিষয়গুলো যেভাবে অবস্থান করছে, সেখানে তরুণ সমাজের এই শক্তি বিকাশের কি সুযোগ খুব একটা আছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে কি নির্বাচন হয়? এই তো দুদিন আগেই মহামান্য রাষ্ট্রপতি একটা কথা বলেছেন যে এই সমাবর্তনে বলেছেন কথাটা, যে সব জায়গায় যদি নির্বাচন বা অংশগ্রহণের জায়গাগুলো থাকতো, তাহলে আপনি ছাত্র সমাজের এই যে বিকাশের শক্তিটা, সেটাকে তারা কাজে লাগাবার জন্য একটা সুযোগ হয়তো পেতে পারত। আজকে কি সেই জায়গাটা আছে আমাদের? এবং আপনি যদি দেখেন, আমি আবারও মুক্তিযুদ্ধের জায়গায় যদি ফেরত যাই, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু সামনের ইঞ্জিন, তার পেছনে যারা ছিল তারা কারা? সবাই তো ছাত্র নেতা। ডাকসুর ভিপিজিএস, ছাত্রলীগের ভিপিজিএস, ছাত্র ইউনিয়নের ভিপিজিএস প্রেসিডেন্ট, এরাই তো ছিল। এখন আপনার এই সামাজিক এত বড় একটা প্রক্রিয়াকে সামনে নিয়ে যাওয়ার জন্য, পুরো দেশটাকে সংগঠিত করার জন্য এই জিনিসগুলোই তো তৈরি করেছে সমাজটাকে, বা সমাজটাকে সামনের দিকে নিয়ে গেছে। আজকে কি সেই কাঠামো আমাদের আছে? আজকে তো নির্বাচন হয় না বহু বছর ধরে। কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, এগুলি তো নির্বাচন নাই। তো তরুণ সমাজের নিজের মনের ভাবটা প্রকাশের শক্তিটা, প্রকাশের জায়গাটা কোথায় পাচ্ছে? কাজেই এখানে তাকে দোষ দিয়ে তো লাভ নাই, আমি তো তাকে অংশগ্রহণের সুযোগ দিচ্ছি না। কাজে তাই যদি না হয়, তাহলে নেতৃত্ব তৈরি হবে কোত্থেকে? আর যদি নেতৃত্ব তৈরির স্বাভাবিক প্রক্রিয়াটা বন্ধ থাকে, তাহলে অল্টারনেটিভ বা বিকল্প জায়গা থেকে নেতৃত্ব তৈরি হয়ে আসবে। এবং বিকল্প জায়গার কথা তো আমরা জানি, বিকল্প জায়গাটা তো আমরা জানি যে, এবং যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখিনি, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নই তো আমরা দেখেছিলাম, মানুষের সমতার স্বপ্নই তো আমরা দেখেছিলাম। আজকে কি বাংলাদেশের যে নেতৃত্ব আমরা পাচ্ছি, সেখানে কি তারা কি এই বৈষম্যহীন সমাজের কথা ভাবেন, সকল মানুষের স্বার্থের কথা ভাবেন, না অন্য কিছু ভাবেন? কাজেই আপনি যদি নেতৃত্ব তৈরির জায়গা, মানুষের শক্তি, তরুণ সমাজের বিকাশের জায়গা যদি না রাখা হয়, তাহলে কিন্তু সেখানে সমস্যা তৈরি হবে এবং সেখানে তাদের দোষ দিয়ে লাভ নেই। আর তরুণদের ধর্মই তো নেতৃত্ব দেয়া। এক্স্যাক্টলি, তাদেরই তো সেই এনার্জি, শক্তি তো তাদের। আপনি যেটা বলছেন, তারা তো বিকল্প খুঁজবে, পথ খুঁজবে। এখন সেই জায়গাটাই গিয়ে আমরা যেগুলো সাম্প্রতিক কালে যেসব জিনিস আমরা লক্ষ্য করেছি, তার কারণ হচ্ছে যখনই আপনি স্বাভাবিক প্রক্রিয়াটা বন্ধ হবে, তখনই অস্বাভাবিক বিকল্প তৈরির সুযোগ তৈরি হয় এবং সেটার কি চেহারা হবে সেটা আমরা জানি না। কাজেই আমরা একদিকে যেমন এই বিষয়টা সচেতন হতে হবে, অন্যদিকে যদি আমরা যে বিকল্পগুলো তৈরি হওয়ার আশঙ্কা বা সুযোগ আছে, সেগুলোকে আমরা থামাতে হবে। অভিযোগ ছিল যে ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র সংসদ যখন ছিল বিশ্ববিদ্যালয়, কলেজ পর্যায়ে নিজেদের মধ্যে হানাহানির জন্য, মানে এরকম একটা অভিযোগ দিয়ে কিন্তু বন্ধ করা হয়েছিল, মোটামুটি একটা গড়পড়তা অভিযোগ ছিল। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, তরুণরা তো অন্য ধরনের
হানাহানিতে লিপ্ত হয়ে গেল বা তাদেরকে ব্যবহার করা হলো? সেটাই আমরা দেখছি, তো সেটাই বলছি যে হ্যাঁ। স্বাভাবিক প্রক্রিয়াটা যদি চালু থাকতো, হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরও আমরা হানাহানি, ভোটের বাক্স ছিনতাই এগুলো দেখেছি আমরা, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি প্রক্রিয়াটা চালু থাকতো তাহলে কিন্তু আস্তে আস্তে তার এক শুদ্ধতা ধরনের আসতো। শুদ্ধতা আসবার একটা সুযোগ তৈরি হতো। আজকে তো সেই সুযোগটাই নেই। কাজে আমার মনে হচ্ছে যে আর তাও ওখানে একটা এক ধরনের মানে সুস্থ রাজনৈতিক আদর্শের লড়াইয়ের মধ্যেই যা ঘটনা ঘটেছে। এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে আপনি যেটা বললেন, একটা শুদ্ধ পরিবেশ আসতো, নেতৃত্ব তৈরি হতো, এবং তার মধ্য দিয়ে আজকে যেখানে যেই বিকল্পগুলো তৈরি হওয়ার আছে বা বিকল্প নেতৃত্ব তৈরি হওয়ার জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর সুযোগ কমতো। আমরা কিন্তু বাংলাদেশ মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটা আদর্শের ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্যই মুক্তিযুদ্ধ করেছি। কাজে আমরা এখনো যারা মুক্তিযুদ্ধের সময়কার মানুষ, আমাদের স্বপ্নটা কিন্তু এখনো তাই। আমরা কিন্তু একটা আদর্শিক বাংলাদেশ চাই, একটা সমতার বাংলাদেশ চাই, সকল মানুষের কল্যাণের বাংলাদেশ দেখতে চাই। কিছু মানুষের কল্যাণের স্বপ্নটা কিন্তু আমরা ওইভাবে দেখিনি। কাজে আমরা যখন বাংলাদেশের কথা বলি তখন কিন্তু আমরা সকল মানুষের কথা বলি। উদ্যোক্তা তরুণদের মধ্যে যে যারা উদ্যোক্তা হয়েছিল, এবং অনেক উদ্যোক্তা, অনেকে মানে চাকরির পরিবর্তে, চাকরি খোঁজার পরিবর্তে নিজেরাই উদ্যোক্তা হয়েছিল, এবং সেটা প্রতিটি মানে মাঠ পর্যায়ে তাদেরকে দেখা যায়, কৃষি খাতে, বিভিন্ন খাতে তারা কাজ করছে। না, আপনি ঠিকই বলেছেন যে, এবং বিশেষ করে তরুণ সমাজের মধ্যে নতুন নতুন ক্ষেত্রে কাজ করার একটা কিন্তু প্রবণতা আমরা দেখছি, এবং বিশেষ করে আমরা ধরেন যেগুলো অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি বলি, সেই জায়গাতে কিন্তু প্রচুর উদ্যোক্তা তৈরি হচ্ছে, এবং এটা আসার কথা। কারণ বাংলাদেশে ধরেন চাকরির বাজার যেটাকে আমরা বলছি, এটা যে কোনো সরকারের পক্ষেই সকলের জন্য চাকরি ব্যবস্থা করা বাংলাদেশের সহজ কাজ নয়। তো কাজে সেক্ষেত্রে যত বেশি উদ্যোক্তা আমরা তৈরি করতে পারবো, ততই কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে সামনে যাওয়ার ক্ষেত্রটা প্রস্তুত হবে। এবং মিলিয়ন এন্টারপ্রেনার্স, এটাই তো হওয়া উচিত আমাদের স্লোগান। সারা বাংলাদেশে নতুন জব যেটা করতে চায়। তবে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা যেটা শুনি অনেক জায়গাতে, এবং এটা মোটামুটি ধারণাটাও স্বাভাবিক, সেটা হচ্ছে যে এই ধরনের উদ্যোক্তাদের জন্য সহায়তাটা কম। সেটা ধরেন আপনি তাদের আর্থিক সহায়তা দরকার হয়, প্রশিক্ষণের সহায়তা দরকার হয়, মার্কেটিং এর সহায়তা দরকার হয়, তাদের ট্রেনিং এর দরকার হয়। এইগুলো ব্যাপারে আমার ধারণা এখনো সরকারিভাবে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যে পরিমাণে এর সাথে সংশ্লিষ্ট থাকা বা উদ্যোগী হওয়া দরকার, সেই জায়গাটা আমার মনে হয় আরো একটু বেশি কাজ করার আছে। আর আমরা ধরেন আমরা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট থেকে আমরা যে কাজটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা সামাজিক উদ্যোক্তা তৈরি করার জন্য চেষ্টা করছি। সামাজিক উদ্যোক্তা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সমাজ যাতে শান্তিপূর্ণ থাকে, সমাজ যাতে সহনশীল হয়, সমাজ যাতে প্রগতিশীল সহিষ্ণুতা তৈরি হয়, সহিষ্ণুতা তৈরি হয়, সকলের প্রতি সম্মান তৈরি হয়, বা পারস্পরিক সম্মানটা শক্তিশালী হয়, যেটাকে আমরা সোশ্যাল রেজিলিয়েন্স বলি, মানে আদর্শিক সমাজ। রাইট, সেটা আমরা করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আপনি ভালো লাগবে যে সেটা আমরা ধরেন, আমি জেলার নাম নাই বললাম, আমরা একটা জায়গাতে কাজ করছি, সেখানে আমরা তরুণ সমাজকে তাদের ভালো কাজটা রেডিওর মাধ্যমে কমিউনিটিতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আপনি আশ্চর্য হবেন যে মেয়েরা সাধারণত ঘরের বাইরে আসতে চায় না, আজকাল তো বিভিন্ন রকমের আড়ালে তারা থাকতে চায়, তাদের কাছ থেকে আমরা সবচাইতে বেশি সাড়া পাচ্ছি। এবং সেই জায়গা থেকে যে আপনি যেটা বললেন যে সহায়তার জায়গাগুলোকে নিশ্চিত করতে হবে, এবং সেখানে যে স্থানীয় সরকারের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? স্থানীয় সরকারের ভূমিকা তো অনেকই আছে, বড় ভূমিকা আছে। এবং শুধু সরকার নয়, মানে স্থানীয় সরকার তো একটা প্রতিষ্ঠান, জি, কিন্তু আমরা যেটা মনে করছি যে কোনো প্রতিষ্ঠানেরই একটা মানে যদি বলেন মানে কাঠামোগত প্র্যাকটিস থাকে, সেটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যখন কাজ করে তখন তার কিছু সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়, নিয়ম কানুন মেনে কাজ করতে হয়। ফলে হয় কি, সেখানে তাদের যে পরিমাণ উদ্যোগী হওয়া দরকার সেই পরিমাণ উদ্যোগী হয়তো তারা হতে পারে না। এই জায়গাটাকে আমরা মনে করি যে সমাজকে যদি, বা সমাজ শক্তি, যাদেরকে আপনি নাগরিক সমাজ বলেন, সুশীল সমাজ বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে, তাদেরকে যদি আমরা এর সাথে সংশ্লিষ্ট করতে পারি এই প্রক্রিয়ার সাথে, তাহলে প্রশাসন, সরকারি প্রশাসন, নির্বাচিত স্থানীয় প্রতিনিধি, ব্যবসা বাণিজ্য বা বণিক সমাজ, এবং আমরা যেটাকে সুশীল সমাজ বলছি বা নাগরিক সমাজ বলছি, তাদেরকে প্রতিনিধিত্বশীল একসাথে করতে পারি, তাহলে কিন্তু আমার ধারণা
আমরা যে গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখি বা কথা বলি, যে অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ বা সমৃদ্ধ বাংলাদেশের কথা ভাবি, এই কাজগুলো কিন্তু করা আমার ধারণা সহজ হবে। এবং সেটা এখনো পর্যন্ত আমাদের দিক থেকে আমরা এক্সপেরিমেন্ট বলতে পারেন, নিরীক্ষার মধ্যে আছে, কিন্তু এটা করা সম্ভব। এবং আরো একটা বিষয় নিয়ে আমরা এক ধরনের এক্সপেরিমেন্ট করছি, সেটা হচ্ছে যে কি করে এই টেকনোলজি বা প্রযুক্তির সাথে দুই জেনারেশনকে কাছে নিয়ে আসা যায়। এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি কাজটা করা যায়, যেখানে ছাত্র, শিক্ষক এবং যারা পিতামাতা বা গার্জিয়ান তারা যদি সংশ্লিষ্ট হতে পারেন, তাহলে আমার সমন্বিত উদ্যোগ, সমন্বিত উদ্যোগ, রাইট। টেকনোলজির যে বিষয় নিয়ে যে বিতর্ক বা ভিন্ন মত আছে এখন জেনারেশন ওয়াইজ, সেটাকে আমরা এক প্রজন্ম এটাকে গ্রহণ করেছে, আরেক প্রজন্ম এখনো দ্বিধায় আছে, সাংঘাতিক দ্বিধায় আছে। শুধু তা না, অনেক যারা আছে তারা তো মনে করে যে যত নষ্টের মূল এই টেকনোলজি বা এই মোবাইল ফোনস এন্ড আদার্স, কিন্তু আমরা সেটাকে মনে করি না। কারণ এটা, আপনি রাস্তায় হাঁটছেন, আপনি রাস্তায় যদি হাঁটতে গিয়ে উল্টা হাঁটেন, দুর্ঘটনার শিকার হতে পারেন। কাজে হাঁটার কাজটা আপনাকে ঠিক মতো হাঁটতে হবে, দোষটা তো রাস্তার হলো না, দোষটা হবে আমি হাঁটতে ঠিক। এবং সামনের দিনগুলো প্রযুক্তি নির্ভর, অ্যাবসলিউটলি প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এবং তাকে সঙ্গী করে চলতে হবে, সেটি বিষয়। এবং তবে প্রযুক্তি যারা পরিচালনা করবেন তাদের চিন্তার জায়গাটাও, সেখানেও আপনি শুদ্ধতার কথা বলছেন, সেটারও প্রয়োজন আছে, সেই চিন্তার জায়গারও সৃজনশীলতার প্রয়োজন আছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায় আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদ থাকুন।